বামফ্রন্টের আমলে বাবা উল্টো দিকে দাঁড়িয়ে বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করছেন। তো আমরা ঝাড়গ্রামে কোনো ভাড়া বাড়ি পেতাম না। আচ্ছা, বাড়ির গেটে সপ্তাহে একদিন একটা বডি তো আসতো, যাকে সিপিএম এর নেতারা বিভিন্ন কারণে মার্ডার করেছে। আপনি আপনার ঘরের মেয়ে কার কাছে বিয়ে দেবেন সেটাও বামফ্রন্টের যারা ছিলেন, সিপিএম এর যে নেতারা ছিলেন তারা ঠিক করে দিত। এবং সেই ছোটবেলা থেকে বিভিন্ন লোকের ওই বডি দেখতে 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 বড় হওয়া একজন আমি। মানে কোট টোট পরা লোক এসে বাবাকে বলেছে, দাদা ঝাড়গ্রাম চলে এসে নামবেন না। নেমে যাওয়ার কিছুক্ষণ পরে বুঝতে পারেন সেটা ঝাড়গ্রাম স্টেশন নয়, সেটা শর্টিয়া স্টেশন। আচ্ছা। গেট তখন কিছু লোক জ্যাম করে দেয়, বাবাকে লাত মেরে ফেলে দেওয়া হয়। বাবাকে হারিয়েছি তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, ভাই 6-এ পড়ে, ছোট বোন 3.5 বছরও হয়নি তখন আমার। সময় পাল্টায়, রাজনীতি পাল্টায়, পরিস্থিতি পাল্টায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ হলো নাকি কিভাবে এলো প্রস্তাবটা আপনার কাছে? দেখুন, 5 মিনিটের প্রশান্ত কিশোরের সাথে আমার যোগাযোগ সেই সময় হয় এবং 5 মিনিটে উনি আমাকে একটাই কথা বললেন, ভালোভাবে কাজ করুন, ভালোভাবে জিতে আসুন, আর যেমন আছেন তেমন থাকুন। তারপরে আমার মনে হচ্ছে আমি তো পলিটিক্স ছাড়া থাকতে পারবো না, মন্ত্রিত্ব পাবো কোনোদিন স্বপ্নে ভাবিনি। বন দপ্তরের যে কাজ তার সঙ্গে অনেকগুলো অপরাধ জড়িয়ে থাকে। মানে আমি সবসময় আমাদের সদস্য বলি, হাতি থেকে বাঘ থেকে এদেরকে, তো সেই সদস্যকে আমাকে ভালো রাখতে হবে। মানুষ ভালো থাকুক না থাকুক আমার অতটা টেনশনের মধ্যে থাকে না। এবং মানুষ নিজেকে একটু একটা কিছু জায়গায় সীমাবদ্ধ করুক। সব জায়গায় মানুষকে ঘুরে বেড়াতে যদি হয়, তাহলে আমি তো কালকে বলবো যে আমার জঙ্গলে যারা আছেন তারাও আবাদে ঘুরুক, গ্রামে ঘুরুক, রাস্তাঘাটে ঘুরুক, তাদেরকেও বাধা দেওয়া যেন না হয়। তো সেটা তো সম্ভব নয়। নমস্কার, আজকাল.ইনের এক বচন বহু বচন পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আজকে আমাদের যিনি অতিথি তার কাছে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শোনার আছে, যে কথাগুলো হয়তো আপনাদের একটু অন্যরকম লাগতে পারে। আজকে আমাদের অতিথি মন্ত্রী বীরবাহা হাঁসদা, আপনাকে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো আমরা এই আলোচনাটা, এই আড্ডাটা যেভাবে শুরু করি, সেখানে মূলত যে মানুষরা আসেন আমাদের অতিথি হিসেবে, তাদের আতুরের গল্প থাকে, তাদের বেড়ে ওঠার গল্প থাকে, তাদের ছোটবেলার গল্প থাকে। তো আপনার যাত্রাটা অভিনব। এই কয়েক বছরেই আপনার যাত্রাটা নানা রকম বৃত্তে প্রবেশ করেছে। তো আমি জানতে চাইবো যে এর শুরুটা কিভাবে হলো। মানে যখন ছোটবেলায় আপনি স্কুলে যাচ্ছেন বা আপনার বাবাকে দেখছেন রাজনীতি করতে, এই যে সময়টা, এই সময়টা কিরকম ছিল? দেখুন, আমার বড় হয়ে ওঠা কিংবা স্কুলিং, যেটা প্রথমেই বলবো, আমার দেশের বাড়িতেই মাগুরা প্রাইমারি স্কুলেই আমি পড়াশোনাটা করেছি। তারপরে সেখান থেকে আমি ঝাড়গ্রাম মডেল স্কুলে অ্যাডমিশন নিই এবং আমি আমার ভাই দুজনে একসাথে। আমাদের ডেলি যে রুটিনটা ছিল, মা তথ্য সংস্কৃতি দপ্তরে সার্ভিস করতেন, তো ভোরবেলায় আমাদেরকে মা বাসে তুলে দিতেন, লাইন বাসে, কোনো স্কুল বাস ছিল না তখন, বাসে তুলে দিতেন, কাকু কিংবা পিসি স্কুলে পৌঁছে দিতেন। এবার স্কুল থেকে যখন ছুটি হতো, মা তখন অফিসিং টাইমটা হয়ে যেত, মা স্কুল থেকে নিয়ে গিয়ে আমাদেরকে ওই দোকানে একটু কিছু খাইয়ে দিতেন, খাইয়ে দিয়ে বাসে তুলে দিতেন। এবং বাসের যারা কন্ট্রাক্টর হেল্পার আছে তারা কিন্তু আমাদেরকে সেই স্টপেজে আবার নামিয়ে দিত, বাড়ির স্টপেজে। হ্যাঁ, বাড়ির স্টপেজে। তো এইটা হচ্ছে রোজকার আমাদের একটা রুটিন ছিল। কারণ সেই সময় বাবা যেহেতু বামফ্রন্ট আমলে, বাবা বামফ্রন্টের বিরুদ্ধে একটা নতুন দল করে সেখানে রাজনীতিটা করছেন, তো আমরা ঝাড়গ্রামে কোনো ভাড়া বাড়ি পেতাম না। আচ্ছা। আমাদেরকে ভাড়া বাড়ি দেওয়া হতো না, যার জন্য এইটা কিন্তু কন্টিনিউ আমাদের 4-5 বছর এইভাবেই আমরা স্কুলটা করি। তারপরে ওই একজন আমার মানে রিলেটিভসের মধ্যেই রিনা পিসি, আমরা বলি রিনা রানা, তো তার বাড়িতে তিনি আমাদেরকে থাকতে দিলেন। তারপর থেকে ঝাড়গ্রামে থেকেই আমাদের পড়াশোনাটা হয়। কিন্তু স্কুল মানে সেই গ্রামের স্কুলটাকে খুব মিস করি, কারণ সেই সময় গ্রামে থাকলে স্কুল যেটুকু হতো, তারপরে বাচ্চাদের সাথে সবাই বন্ধুদের সাথে খেলাধুলো, গরু চড়ানো, যে যা সব কিছু, মানে অন্যরকম একটা জীবন ছিল। সেই গ্রামে এখনো যান? হ্যাঁ, সেই গ্রামে এখনো যাই আমরা। আমার খুব একটা যাওয়া হয় না, কিন্তু মা ভাই এরা সপ্তাহে একদিন গিয়ে, রবিবারটা, কারণ কাকু কাকিমা সেখানেই থাকে,
আর আমাদের ঝাড়গ্রাম থেকে বেশি দূরেও নয়, যার জন্য আমাদের যাওয়া আসা লেগেই থাকে। আমার একটু কমে গেছে ইদানিং, সেটা একটু খারাপ লাগে, কিন্তু বাকিরা সবাই যায়। হ্যাঁ, কিন্তু এই যে স্কুলের সময়ে, সেই সময় আপনি একটা ইন্টারেস্টিং কথা বলেন, এই কথাটা জানতে চাইবো যে আপনি দেখছেন যে বামফ্রন্টের আমলে বাবা বামফ্রন্টের উল্টো দিকে দাঁড়িয়ে, বিরুদ্ধে দাঁড়িয়ে রাজনীতি করছেন, রাজনীতির মঞ্চে লড়াই করছেন, তা আপনাদের ভাড়া বাড়ি দেওয়া হচ্ছে না, এবং তিনি বিধায়ক হচ্ছেন। এই এই সময়টায় বাবাকে কিভাবে দেখেছেন? দেখুন, আমার স্কুলিং আমার যখন হয় তখন বাবা এমএলএ হয়েছেন পরে 91 কি 92-তে হয়েছেন, কিন্তু তার আগে মানে 82-র পর থেকে আমি বাবাকে দেখেছি, মানে অদ্ভুতভাবে একটা লড়াই করতে দেখেছি। তখন সিপিএম এর এত দাপুটে একটা ব্যাপার ছিল, মানে সবসময় একটা ভয়ও আমাদের মধ্যে কাজ করতো যে বাবা বেরিয়েছে, ফিরবে কিনা। একটা গল্পও আমি শুনেছি যে বাবাকে মার্ডার করার চক্রান্তে এক ট্রাক সেই ডাকাতির মতো করে এসে আমাদের বাড়িতে একদম তছনছ করে দিয়ে যাওয়া, সব ঘটনাগুলো চোখের সামনে সবসময় একটা ভাসতো এবং ভয়ও একটা ভয় কাজ করতো। কিন্তু বাবাকে দেখেছি সেই দেখলে একটা সাহস হতো, বাবা কখনো ভয় পেতেন না কাউকে। আর মানে মোটরসাইকেলে ঘুরতে যাওয়া কিংবা পাবলিকের সাথে যে বাবার রিলেশনটা, সেটা খুব মানে অন্যরকম একটা জায়গা তৈরি করেছিল আমার কাছে। এবং আমার একটা ভালো লাগার কথা, বাবা আমাকে এতটাই ভালোবাসতেন, যেখানেই যেতেন বাবা আমার জন্য কিছু না কিছু নিয়ে আসতেন, যেটাই। এবং রাত 2টো হোক 3টে হোক, বাবা কিন্তু ফিরে আসার পর সারাদিনের যে ঘটনা ঘটেছে, সারাদিন কি হয়েছে না হয়েছে, সেই ঘটনা আমাকে বসিয়ে দিয়ে, মানে আমি চোখ ঢুলু ঢুলু নিয়ে বসে আছি, বাবা কিন্তু সেই গল্পগুলো বলছে না, আমি কিন্তু বুঝতে পারতাম না, কিন্তু বাবা সারাদিনের কর্মকাণ্ড আমাকে বোঝাতেন, শোনাতেন। তো কোথাও না কোথাও বাবার একটা আতঙ্ক ভয় পরিবারের মধ্যে ছিল না, কারণ সেই সময় সিপিএম মানে তো সেই সময় ওই অঞ্চলে দুর্দণ্ড প্রতাপ। একদম একদম বাবাকে অনেকবার মার্ডার করার চেষ্টা করা হয়েছে, ভয় তো কাজ করতো, কিন্তু আমরা জানতাম যে এত মানুষের ভালোবাসা বাবার সাথে আছে, বাবার কিছু হবে না, সেই একটা জায়গা ছিল। আপনি তারপর বাবা তো রাজনীতি করলেন, এবং আপনি পড়াশুনোর শেষ করার পর এই যে চলচ্চিত্রে কাজ করবেন এবং সাঁওতালি ভাষায় চলচ্চিত্র হবে, এই পর্যায়টা, এই ধারণাটা শুরু হলো কি করে? মানে এই এই আইডিয়াটা কি করে জেনারেট করলো এবং তারপর কিভাবে? দেখুন, এটা পুরোটাই মায়ের ক্রেডিট বলবো। আচ্ছা। কারণ মা তথ্য সংস্কৃতি দপ্তরের একজন মানে কর্মচারী, সেই হিসেবে মা প্রচন্ড ভালো গান নাচ প্রচন্ড ভালো ইয়ে করতেন, এবং ঝাড়গ্রামে আসার পর মা আমাকে নাচের স্কুলে অ্যাডমিশন করে দেয়। আচ্ছা। তো সেইখান থেকে শুরু। আচ্ছা। এবং সেই শুরু থেকে পরে যখন মানে আমরা ঝাড়গ্রামেরই কিছু জন মিলে আলোচনা করি যে আমরা অ্যালবাম তৈরি করব। আচ্ছা। এবং মেইনলি আমার সিনেমা, সাঁওতালি সিনেমাতে আসার যে ব্যাপারটা, যে আমাদের কালচার, আমাদের সংস্কৃতিটাকে তুলে ধরতে হবে, এবং সব থেকে ভালো জায়গা হচ্ছে সিনেমা কিংবা অ্যালবামের মাধ্যমে। এবং তখনও অনেক ঘটনা দেখেছি, অনেক নিউজেও আমি ইয়ে করেছি যে সাঁওতালি কালচারটাকে নিয়ে অনেক রকম ধরনের মানে কি বলবো, যেটা না জেনে হয়তো প্রচার করার যে প্রবণতা ছিল, সেটাকে ভাঙতে হবে। আর সেই ভাঙার জায়গা থেকেই কিন্তু সিনেমাতে আসা। আচ্ছা। এবং সেই সময় ঝাড়খণ্ডে অলরেডি 2-3 জন সিনেমা নিয়ে কাজ করছেন, তো তাদের সাথে মানে অফার পেয়ে যায় সিনেমা করার, আর সেখান থেকেই শুরু। এবং ভালো একটা জায়গা, যে সবাই বলে সিনেমা করলে অনেক টাকা ইনকাম করা যায়, অনেক কিছু, কিন্তু আমি যখন সিনেমা করতে গেছি, আমার এখনো মনে আছে যে প্রডিউসার যিনি, তিনি সাইকেল চালাচ্ছেন, আমি পেছনে বসেছি, আমরা নিজেরাই মানে মেকআপ বলে তো কোনো জিনিস ছিল না আমাদের মধ্যে, নিজেরা রিফ্লেক্টার ধরছি, অন্য একজন কো অ্যাক্টর অ্যাক্টিং করছে, মানে এই ধরনের জায়গা তৈরি করে কিন্তু আমরা আমাদের কালচারটাকে প্রমোট করছি। মানে ওইটার একটা আলাদা উদ্দেশ্য ছিল, একদম মানে কমার্শিয়াল শুধু নয়, একটা আলাদা উদ্দেশ্য ছিল যে আমরা এটাকে পৌঁছবো। আমি এইটা জিজ্ঞেস করি যে এইটার সূত্র ধরেই জানতে ইচ্ছা করে যে এই যে আপনি বললেন যে একটা ধারণা আছে, আমরা বাংলা সাহিত্যে বা ইত্যাদিতেও দেখেছি আদিবাসী মূলবাসী মানুষদের নিয়ে অসংখ্য সাহিত্য লেখা হয়েছে, তাদের অধিকারের কথা বলা হয়েছে। তো আপনি যখন আপনি যে বললেন যে কিছু ধারণার মুখোমুখি দাঁড়াতে হয় কখনো কখনো,
মানে এইরকম কি 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 লড়াইটা করতে হয়, দেখুন কি ধারণা? সঠিক তথ্য আমাদেরকে নিয়ে কখনো তোলা হয় না। হ্যাঁ, যেরকম আমি হ্যাঁ, একটু জানতে আপনি যদি একটা সিনেমার কথা বলি, একটা সিনেমায় দেখানো হয়েছে ট্রাইবেল কালচারটাকে দেখানো হয়েছিল, একদম ট্রাইবেল মানুষরা সেরকম ছিল না কিংবা সেরকম নয়। এবং আমরা সিরিয়ালেও দেখেছি একজন আমি নাম বলছি না সিরিয়ালে, তো সিরিয়ালে সেখানে একজন ট্রাইবেল মেয়ের নাম দেওয়া হয়েছে, ট্রাইবেল মেয়ের নাম দিয়ে গল্পটাকে সাজানো হয়েছে। তারপরে ট্রাইবেল মেয়েটা 2-3 বার বিয়ে হচ্ছে। এই যে কনসেপ্টগুলো, এইগুলো কিন্তু ট্রাইবেলদের মধ্যে নয়, কারণ আমাদের সমাজটা খুব সুন্দর করে সাজানো। আমাদের বিয়েটা কখনোই পুরোহিত দিয়ে হয় না। আচ্ছা, আমাদের বিয়েটা গ্রামের 5 জন মিলে বিয়েটা দেয়। কিরকম হয় সেটা একটু শুনি। মানে আবার আরেকটা জিনিস, আমাদের পণ প্রথা নেই। আচ্ছা, আমাদের হচ্ছে উল্টে ছেলের পক্ষ থেকে মেয়ের বাড়িকে 3 টাকা কিংবা 5 টাকা এরকম, এবং মেয়ের পিসিকে খাঁডা গেন্দা, খাঁডা লুগড়ি বলে আমাদের, মানে মোটা ধরনের একটা কাপড়, সেটা দিতে হয়। আচ্ছা, মানে মেয়ের পক্ষকে কিছু দিতে হবে না, ছেলের পক্ষরাই মেয়েকে দেবে এরকম। আচ্ছা, এবং ছেলে যখন বিয়ে করতে যায়, আপনাদের যেমন একটা থাকে না যে মেয়ের বাড়ির সবাই মানে ছেলের পক্ষকে খাতির আবদার করে খাওয়ানো দাওয়ানোর যে ব্যাপারটা থাকে, আমাদের কিন্তু একদম নয়। আচ্ছা, ছেলে যখন বিয়ে করতে যাবে, সে যে খাওয়াবে বরযাত্রীদেরকে, সেটাও কিন্তু নিয়ে যায় তারা, আচ্ছা, সেটা নিয়ে যায়। আচ্ছা, এবং তারা কখনো মেয়ের বাড়িতে গিয়ে রান্না টান্না করবে না, তারা বাইরেই কোনো একটা জায়গায় তাদেরকে দেখিয়ে দেওয়া হয়, সেখানে তারা রান্না টান্না করবে, বরযাত্রী পুরোটাই সেখানে খাবে। আচ্ছা, যতক্ষণ না বিয়ে হয় ততক্ষণ ছেলেরও এন্ট্রি নেই ওই মেয়ের বাড়িতে। আচ্ছা, মানে এই ধরনের আমাদের। আচ্ছা, তো সেই কনসেপ্ট গুলো এখন না, আবার কিছুদিন আগে একটা দেখছিলাম যে সাঁওতাল বিয়ে বলে গাছের ওপরে নাকি ছেলেটা উঠে গেল কি মেয়েটা উঠে গেল, এরকম একটা। অ্যাকচুয়ালি সাঁওতাল বিয়ে এভাবে হয় না। তো আমাদেরকে নিয়ে বারবার একটা গল্প তৈরি হয়, সেটা কিন্তু ভুল একটা ধারণা তৈরি করে। আর সেখান থেকেই আমাদের সিনেমা জগতে আসা এবং আমাদের কালচারটাকে তুলে ধরা। মানে আমি বলতে চাইছি, মানে আপনি যেটা বলতে চাইছেন যে যে সাংস্কৃতিক অভ্যাসগুলো বা সামাজিক অভ্যাসগুলো প্রকৃত অর্থে সাঁওতালদের নিজস্ব, সেই অভ্যাসগুলোর বাইরে গিয়েও একটা গল্প তৈরি করার, একটা ধারণা তৈরি করার চেষ্টা হয়। আমি বলি যে সেই সময়ে যে যে সময় আপনি সিনেমায় এলেন বা সিনেমায় শুরু হলো, সেই সেই সময়টার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, এই অঞ্চল জুড়ে যে আদিবাসী মূলবাসী মানুষ, সেই মানুষদের জীবনযাত্রা আপনি কেমন দেখেছেন? কারণ আপনি ওই ওই অঞ্চলে বড় হয়েছেন, বসবাস করেছেন, ফলে আপনি যখন রাজনীতিতে আসছেন বা সরকার পরিবর্তন হচ্ছে, সেই কথাটায় পরে আসবো। তার আগের যে অংশটা, সেই অংশটায় মানে আমরা শুনেছি আমলাশোলের কথা, আমরা শুনেছি এরকম নানা রকম ধারণা তৈরি হয়েছে। তো আমি একটু প্রকৃতার্থে জানতে চাইবো যে সেই সময়কার যে আদিবাসী মূলবাসী মানুষের জীবনটা, তার চেহারাটা কেমন ছিল? দেখুন, আদিবাসী মানুষদের কথা তখন ভাবা হতো না, যেটা আমি চোখে দেখেছি, এবং বাবার সাথে বিভিন্ন গ্রামেগঞ্জে ঘুরেছি, এবং সেই জায়গা থেকেই কিন্তু ঝাড়খণ্ড পার্টি নরেন, যেটা বাবা তৈরি করলেন, তার শুরুটা হয়। এবং আদিবাসী সমাজের মানুষ একটা ধারণা হয়ে গেছিল, একটা বুঝতে শিখেছিল যে তখনকার সরকার আমাদের দিকে তাকায় না। এবং মানে কিছু কিছু ঘটনা আপনাকে বলি, যেটা মানে আপনি আপনার ঘরের মেয়ে কার কাছে বিয়ে দেবেন, সেটাও বামফ্রন্টের যারা ছিলেন, সিপিএম এর যে নেতারা ছিলেন, তারা ঠিক করে দিত। এমনও দিন গেছে। এবং আমি এখনো মনে পড়ে এখনো একটা রামজিৎ হেমব্রম বলে একটা ছেলে শিলদা কলেজে পড়তো। সে যখন বাড়ি ফিরছে, তাকে সিপিএম এর পার্টি অফিসে নিয়ে বাঁধা হয়, এবং সেখানে সিপিএম এর নেতারা নিদান দেয় যে প্রত্যেক দিন যখন আসবে একটা করে পিন ফুটিয়ে দিয়ে যাবে। এই অত্যাচারও কিন্তু আমরা দেখেছি। তো সেইখান থেকে মানুষের যে বেঁচে থাকার লড়াই, মানুষের আদিবাসী সমাজ বিশেষ করে এগিয়ে এসে বাবার পাশে যেভাবে দাঁড়িয়েছিল, সত্যি তখনকার দিনে কেউ কিন্তু আদিবাসীদের নিয়ে ভাবেনি, কেউই ভাবেনি। আর হয়তো আগে যদি আদিবাসী, কারণ আদিবাসীরা তো মূলবাসী, তারা তো ভারতবর্ষের আত্মা একদম। এবং ইংরেজদের বিরুদ্ধে যদি লড়াইটা শুরু হয়, সেটা কিন্তু আদিবাসী মানুষ শুরুটা করেছিল। তো সেইখান থেকে আদিবাসী মানুষকে কোথাও না কোথাও পিছিয়ে রাখার একটা জায়গা তৈরি হয়েছিল।
আর তখন গ্রামেগঞ্জের অবস্থা তো ভালো ছিল না, এবং বিভিন্ন ঘটনার সাক্ষী আমি, কারণ বাবা রাজনীতি এমন জায়গা থেকে করেছেন। না এরকম কোনো হয়েছে যে বাবার সঙ্গে কোথাও গিয়েছেন, কিছু দেখেছেন, এরকম কোনো ঘটনার কথা? দেখুন, প্রত্যেক দিন আমি সেই ঘটনাই বলি যে আমার বাড়ির গেটে সপ্তাহে একদিন একটা বডি তো আসতো, আচ্ছা। যাকে সিপিএম এর নেতারা বিভিন্ন কারণে মার্ডার করেছে। তো সেই থেকে তো দেখে দেখে বড় হয়েছে যে আদিবাসীরা সমস্ত মানে বরাবর অত্যাচারিত তো হয়েই এসেছে, এবং সেই ছোটবেলা থেকে বিভিন্ন লোকের ওই বডি দেখতে 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 বড় হওয়া একজন আমি। এবং তখন থেকেই মানে ওই বাবার লড়াইটাকেই কোথাও না কোথাও একটা মনের মধ্যে ছিল, এবং বাবা বারবার বলতে, দেখ কিছু না কিছু করতে হবে। হ্যাঁ, আর একটা জিনিস বাবা আমাকে বলতেন যে মানুষ হয়ে জন্মেছিস, অনেক মানুষের প্রত্যেকদিন জন্ম হয়, অনেক মানুষ মারা যায়, মানুষ মানে তাকেই মনে রাখে যে কিছু করে দিয়ে যায়, কিছু একটা করে দিয়ে যাবি, হয় ভালো নয় খারাপ, করতে হবে। আর শুধু এরকম জন্ম নিয়ে আসলাম, খেলাম দিলাম, নাটক করলাম, চলে গেলাম হবে না। আর আদিবাসী মানুষের কথা ভাবতে হবে। আর এই জায়গা থেকেই একটা ইয়ে তৈরি হয়। এখন তো অনেক ভালো জায়গায় আমরা আদিবাসীরা এসেছি। আমি এখনকার প্রসঙ্গে আসবো। এরপর যেটা হলো যে আমাদের পশ্চিমবঙ্গে একটা রাজনীতির আমূল পট পরিবর্তন হলো, এবং সেই আমূল পট পরিবর্তনে যেটা হলো যে যেটাকে কার্যত অসম্ভব একসময় ভাবা হতো, সেই বামফ্রন্ট সরকার চলে গেল এবং নতুন সরকার তৈরি হলো। আপনার কি 2011-র সেই সময় থেকেই তৃণমূলের সঙ্গে যোগাযোগ, নাকি তারপরে, কবে, কিভাবে? দেখুন, আমি তার আগেরও কিছু ঘটনা বলি। আমার বাবা খুব অল্প বয়সে মারা যান, 40-42 বছরে বাবা মারা যান, এবং বাবার মারা যাওয়াটা কিন্তু মানে মার্ডার করা। বাবা প্রত্যেক দিনের মতো যখন বিধানসভা থেকে ফেরেন, স্টিল এক্সপ্রেসেই বাড়ি ফিরতেন। তো বাবার সাথে প্রত্যেক দিন একজন আমার কাকু হন, তিনি থাকতেন, কিন্তু সেই দিন বাবার সাথে ছিলেন না। আচ্ছা। ট্রেনে করে ফিরছেন বাবা, সর্ডিয়া আসার আগে পর্যন্ত অনেকবার ট্রেন দাঁড়িয়ে যায়, যার জন্য বাবা বুঝতে পারেননি। তো কিছু লোক, মানে বাবার স্বভাবই ছিল, বাবা একদম চোখ বন্ধ করে থাকতেন। কিছু যারা টিটিরা ছিলেন তারা বাবাকে এসে ডাকতেন যে ঝাড়গ্রাম পৌঁছচ্ছে, আপনি নামুন। তো বাবার সেই স্বভাবটাই চিরকাল ছিল। তো সেই দিনও কিছু লোক বাবার কাছে এসে, মানে কোট টোট পরা লোক এসে বাবাকে বলেছে, দাদা ঝাড়গ্রাম চলে এসে, নামবেন না? তো বাবা তড়িঘড়ি ব্যাগ ট্যাগ নিয়ে নেমে যান। নেমে যাওয়ার কিছুক্ষণ পরে বুঝতে পারেন সেটা ঝাড়গ্রাম স্টেশন নয়, সেটা সর্ডিয়া স্টেশন। আচ্ছা। এবং সেই সর্ডিয়া স্টেশন যখন চারদিকটা অন্ধকার জঙ্গল, তখন সেই সময় সর্ডিয়া স্টেশনের সামনে প্রচুর জঙ্গল ছিল। বুঝতে পারার পর যখন ট্রেন ছাড়ছে, বাবা ট্রেনে উঠতে যান, গেট তখন কিছু লোক জ্যাম করে দেয়, বাবাকে লাত মেরে ফেলে দেওয়া হয়, এবং বাবা ট্রেন আর প্ল্যাটফর্মের মাঝখানে পড়ে যান। তো সেই জায়গা থেকে বাবার শরীরে এত আঘাত লেগেছিল, মানে বাবা সেই দিন বেঁচে ফিরেছিলেন বাড়ি, কিন্তু বাবার কাছে পরে স্টোরিটা, মানে বাবা কাউকে জানাননি, আমাকে এবং মাকে শুধু জানিয়েছিলেন। রাত 12টা-1টা, তখন তো মোবাইল ছিল না, মোবাইলের যুগ নয়। তো আমাদের বাড়িতে যত নেতৃত্বরা ছিল সবাই রাত্রে পৌঁছই, চারদিকে ফোন করা হচ্ছে। টাটায় তখন আমাদের ঝাড়খণ্ড পার্টির একটা সংগঠন ছিল, তাদেরকে ফোন করা হয়েছে যে স্টিলে সেই ট্রেনে উনি ঘুমিয়ে পড়লেন নাকি পেরিয়ে গেলেন নাকি, একটু খোঁজ খবর নিতে। বাবা রাত 1টার সময় বাড়ি ফেরেন, এবং মানিকপাড়ার যে সংগঠন ছিল সেখান থেকে কাউকে জানাননি। বাবা বললেন যে পরিহাটিতে মিটিং আছে, আমি খোঁজ খবর নিতে আসলাম, ট্রেনটা যেহেতু দাঁড়িয়ে পড়লো, আমি এই জন্য খোঁজ খবর নিতে আসলাম যে তোমরা কেমন রেডি হচ্ছ। বাবাকে রাত 1টার সময় তারা অ্যাম্বাসেডার করে বাড়ি পৌঁছে দেয়। শীতকাল ছিল, বাবা বাথরুম গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে চাদর মুড়ি দিয়ে এসে, যারা নেতৃত্বরা এসেছিল তাদের সামনে বসেছে যে আমি একটু নেমে গেছিলাম। কাউকে জানাননি, শুধু মা জানতেন। এবং আমার জানাটাও একটা ঘটনার মতোই, কারণ আমি সব সময় থাকি যে বাবা কি নিয়ে এসছেন আমার জন্য। তো বাবার অ্যাটাচিটা যখন খুলেছি, দেখলাম যে সাদা পায়জামা পাঞ্জাবি ছিল, সেটাতে কালি রক্ত মাখা ছিল। আর সেই সময় মা আমাকে বললেন যে কাউকে বলিস না, এরকম একটা ঘটনা হয়। তারপর থেকে বাবা অসুস্থ হন, 3 বছর কন্টিনিউ আমরা হাসপাতালে অ্যাডমিট করি, এবং লাস্ট পর্যন্ত বাবাকে আমরা বাঁচাতে পারিনি। তো
মানে বাবার একটাই ইয়ে ছিল যে জামবনির মতো জায়গায়, যেখানে বাসু ভকত নামে একজন সিপিএম এর তখন প্রভাবশালী নেতা ছিলেন, সেই জায়গায় বাবা মিটিং করতে যাবেন, সেটাই বাবার অপরাধ ছিল। আচ্ছা, এবং সেই জায়গা থেকেই এত বড় চক্রান্ত। আর যদি সেদিন না হতো, হতে পারতো বাবা আজ অব্দি আমাদের মাঝে থাকতেন। তো ছোটবেলায় সেই যন্ত্রণা একটা তো ছিলই, যে খুব অল্প বয়সে বাবাকে হারিয়েছি। তখন আমি ক্লাস 8-9-এ পড়ি, ভাই 6-এ পড়ে, ছোট বোন 3.5 বছরও হয়নি তখন আমাদের। তো সেই রকম সিচুয়েশনে মা চাকরি ছেড়েছেন, কারণ বাবা এমএলএ থাকাকালীন মারা যায়। সবাই মিলে মাকে প্রেশার করে, তো মা চাকরি ছাড়েন, ছেড়ে মা নিজে পলিটিক্সে আসেন এবং বাই ইলেকশনে জেতেন। তো সেই তখন থেকেই একটা যন্ত্রণা তো ছিল মনের মধ্যে, এবং ছোট থেকে দেখেছি, নিজের সাথে ঘটেছে। এবং মা যখন পলিটিক্সে চলে এসছেন, তখনও আমি দেখছি চারদিকটার সিচুয়েশনগুলো দেখছি। তো সেখান থেকেই একটা কোথাও না কোথাও ধারণা ছিল যে চাকরি কোনোদিন করব না, আচ্ছা, করলে এদের হয়ে কাজ করব, কিছু না কিছু এদের হয়ে করতে হবে, যে সমাজটার জন্য কিছু করে দিয়ে যেতে হবে। আমরা লড়াইয়ের কথা বলি, কিন্তু সত্যি আমি আজকে আমার সামনে যিনি বসে আছেন তার কাছ থেকে যে লড়াইয়ের গল্প শুনলাম, তারপর সত্যি আর প্রশ্ন করা যায় কিনা বা কিভাবে প্রশ্ন করা যায়, কি জানা যায় আমি জানি না। তবুও সময় পাল্টায়, রাজনীতি পাল্টায়, পরিস্থিতি পাল্টায়, একথা বলতে আজকে আমার দ্বিধা নেই। আমি একটু সময়ই নিচ্ছি যে পূর্ববর্তী বামফ্রন্ট সরকার ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলা জুড়ে যে কি অত্যাচার চালিয়েছে সেই সময়, সেটা এখনকার কোনো কোনো বামপন্থী নেতা হয়তো স্বীকারও করতে পারেন তেমন পরিস্থিতি হবে। আমি তারপরে জানতে চাইব যে এরপর সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন এবং লালগড়ের আন্দোলন, এরকম বেশ কয়েকটা গণ আন্দোলনের ঢেউ পশ্চিমবঙ্গের রাজনীতিতে আছড়ে পড়লো, এবং সেই আন্দোলনের প্রথম সামনে থেকে নেতৃত্ব দিলেন বর্তমানের মুখ্যমন্ত্রী, এবং আরও অন্যান্য বিভিন্ন বৃত্তের মানুষ সেই সময় আন্দোলনে এসেছিলেন, যারা সরাসরি রাজনীতিতে কোনোদিন ছিলেন না, এবং বিভিন্ন পেরিফেরির মানুষ, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষ। তো আপনি সেই সময়টা কিভাবে কাটাচ্ছেন, সেই আন্দোলনের সময় যখন সরকার পরিবর্তন হওয়ার মুখে, এবং এই সময়টা? দেখুন, ঝাড়খণ্ড পার্টি নরেনের সাথে কংগ্রেসের অ্যালায়েন্স ছিল, যার সুবাদে মানে আমার সৌভাগ্য হয়েছিল প্রিয়রঞ্জন দাসমুন্সী থেকে আরম্ভ করে প্রণব মুখার্জি মহাশয় থেকে সবার সাথে একটা দেখা করার সৌভাগ্য একদম ছোটবেলায় হয়েছিল। তো সেই সুবাদে আমি মায়ের হয়ে কাজ করতাম। যখন এই আন্দোলনগুলো হচ্ছে তখন কিন্তু ঝাড়খণ্ড পার্টি নরেনের হয়ে মা তখন ফুল ফেজে পলিটিক্সে আছেন, এবং গ্রামে গঞ্জে মায়ের প্রচার, মায়ের জন্য কাজ করা, এই সমস্ত দিয়েই আমি এগিয়েছি। এবং তার মাঝে তো আমার সিনেমার একটা ইয়ে ছিল। এখন যদিও ঝাড়খণ্ড পার্টি নরেনের সেই অস্তিত্ব নেই সেখানে, তারপরে আমার মনে হচ্ছে আমি তো পলিটিক্স ছাড়া থাকতে পারবো না, এবং তখনই আমার তৃণমূল কংগ্রেসের সাথে যোগাযোগ, এবং তারপরে যে অফারটা যে কাজ করতে ডাকা হয়। এটা কোন সময় তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগটা হচ্ছে? আমার হয়েছে 2021-এ। আচ্ছা, হ্যাঁ, তার আগে কংগ্রেসের সাথে যেহেতু একটা অ্যালায়েন্সের ব্যাপার ছিল, সবার সাথে যোগাযোগ ছিল, কিন্তু ফুল ফেজে তখন মায়ের জন্যই কাজ করা আমার। আচ্ছা, আচ্ছা। কারণ ঝাড়খণ্ড পার্টি নরেনের সেই সময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করে ওই এলাকাটাকে তৈরি করা একটা জায়গা ছিল, তো সেটাকেই ধরে রাখার চেষ্টা করেছিলাম আমি, যে মায়ের জন্য যদি কাজ করে কিছু করা যায়। 21-এর আগের আমি একটু সময়টা, সেই সময়টা যে কথাটা আমরা আগে একটু বলছিলাম, যে মাওবাদী অধ্যুষিত এলাকা বলে বেশ কিছু জায়গা, বিনপুর টিনপুর ইত্যাদিতে বিভিন্ন সময় আমরা ঘটনা শুনতে পেয়েছি। তো এক্স্যাক্টলি কি ছিল সিচুয়েশনটা? মাওবাদীদের প্রতি কেন এলাকার মানুষের একটা প্রচ্ছন্ন সমর্থন কি ছিল, মানে যদি থেকে থাকে কেন ছিল, এবং কিভাবে হতো বিষয়টা? দেখুন, সিপিএম যেভাবে চারদিকটাকে, ধরুন আপনার বাড়িতে রাত্রের অন্ধকারে হারমাদরা চলে আসলো, আপনার ছেলেকে তুলে নিয়ে চলে গেল, এই ঘটনাগুলো তো ঘটছিল, যার জন্য একটা সুপ্ত একটা রাগ থাকে না মানুষের, সেই রাগটা কিন্তু তখনও বেঁচে গেছিল।
এবং সেখান থেকে যে মাওবাদীরা বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে যেভাবে একটা তো ভয়ও ছিল যে তারা জোর করে একটা মিটিং করার ব্যাপারটাও তারা তৈরি করেছিল। এবং আরেকটা জিনিস ছিল যে মাওবাদীরা বলেছিল যে তোমরা যদি সংগঠিত না হও তাহলে চিরকাল তোমাদের উপর কিন্তু এভাবেই অত্যাচার হবে। এবং সেখান থেকেই মানুষরা স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে সমর্থনও করছিল, আবার ভয়েও অনেকটা সমর্থন করছিল। আমি নিজেও অনেকগুলো মাওবাদীর সময়ের কথা বলি, মানে সব সময় জঙ্গলমহল এরিয়ার মানুষজনকে কোথাও বামফ্রন্ট কোথাও মাওবাদী, এরা কিন্তু মানে নিজের ক্ষমতাটা দখল করার জন্যই মানুষগুলোকে ভয় দেখিয়ে যেমন করে হোক একটা করতো। কারণ মাওবাদীরাও যে মার্ডারগুলো করেছিল, যদি 100 জনকে মার্ডার করে থাকে তার মধ্যে কিন্তু 99 জন গরিব মানুষজন ছিল। এবং বেলপাহাড়ি বলুন, ঝাড়গ্রাম বলুন, সমস্ত জায়গায় আমিও নিজে 10টা বাড়িতে বডি পৌঁছাতে গেছি। এমন এমন বাড়িতে গেছি যেখানে একমাত্র উপার্জনকারী সেই মানুষ ছিলেন। এবং একটা বেলপাহাড়ির একটা গ্রামের কথা বলি, আমি যখন বডিটা নিয়ে পৌঁছই তার একটাই দোষ ছিল যে পুলিশকে কাঠ সাপ্লাই দিত। কাঠ কারণ তার ফ্যামিলি চালাতে হবে, তার বাড়িতে বয়স্ক বাবা মা, তার 3টে মেয়ে, ছোট্ট ঝুপড়ির বাড়ি, সেখানে তো পুলিশের কাছে দুবেলা কাঠ দিয়ে আসলে সেই কাঠের বিনিময়ে সে কিছু উপার্জন করতে পারত। সেই মানুষকেও মার্ডার করেছিল মাওবাদীরা। আমার নিজের গ্রামে একদিনে 3 জনকে মার্ডার করে, যারা কোনো রকম কোনো ব্যাপারে ছিল না, শুধুমাত্র ব্যক্তিগত রাগ ছিল বলে তাদেরকে মার্ডার করে দেওয়া হলো। তো এই ঘটনাগুলো তারা করেছিল। যদি সত্যি মাওবাদীরা মানুষের স্বার্থে কাজ করতে এসেছিল তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তো মানে আমি নিজের চোখে বামফ্রন্ট আন্দোলন দেখা, মাওবাদী আন্দোলন দেখা, দুটোই উপলব্ধি করেছি। শুধুমাত্র জঙ্গলমহলের মানুষকে নিজের কাছে মানে নিজেদের কাজে ব্যবহার করার প্রবণতা কিন্তু সবার মধ্যে ছিল। দুটো বৃত্তের মধ্যেই ছিল। 2021-এ প্রথম যোগাযোগটা কিভাবে হলো? মানে মুখ্যমন্ত্রীর মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি যোগাযোগ হলো নাকি কিভাবে এলো প্রস্তাবটা আপনার কাছে? দেখুন, তার আগে 2019-এর কথা বলি। মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে নয়, আমাকে নবান্নে উনি ডেকে পাঠিয়েছিলেন। আচ্ছা। এবং সেই নবান্নের কবে সেটা? 2019-এর আগেই। 2019-এর আগে 18 সালে হতে পারে, 2018-এর দিকে। কিভাবে ডাকটা এলো? আমি সিনেমায় কাজ করি এবং সেই সুবাদেই আমাকে ডাকা হয়েছিল। এবং আমার এখনো মনে আছে, এখনো যত্ন করে রাখা আছে, 2টো শাড়ি উনি গিফট করেছিলেন। আচ্ছা। পরবর্তীকালে ঝাড়গ্রামে 9ই আগস্ট আমাকে সংবর্ধনাও দিয়েছিলেন উনি আদিবাসী শিল্পী হিসেবে। তো সেইখান থেকে একটা তো যোগাযোগ ছিল। এবং 2021-এ ভোটের আগে আমাকে হঠাৎ একটা কল যায় এবং আইপ্যাকের যিনি তখন ছিলেন তার অফিস থেকে বলছে, এরকম করেই আমাকে হঠাৎই ডাকা হয়। এবং সেই 5 মিনিটের প্রশান্ত কিশোরের সাথে আমার যোগাযোগ সেই সময় হয়। এবং 5 মিনিটে উনি আমাকে একটাই কথা বললেন, ভালোভাবে কাজ করুন, ভালোভাবে জিতে আসুন, আর যেমন আছেন তেমন থাকুন। আচ্ছা, এইটাই শুরু। তারপরে এখন এই চলছে। তা প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যখন কথা হলো, সামনাসামনি কথা হলো, কি কথা হয়েছিল? উনি আমাকে তখন জিজ্ঞাসা করছেন যে তোমার নেক্সট কি করবে, সিনেমায় কতদিন কাজ করবে, না সিনেমা চির, মানে যেমন ঘরোয়া একটা আড্ডা হয় সেভাবে। উনি তো একটু এরকম ঘরোয়া কথাবার্তারই মানুষ। তখন আমি বলেছিলাম, দিদি আমার মানে খুব একটা এই সবের দিকে মন নেই, আমি রাজনীতিটা পরবর্তীকালে করব। তো উনি আমাকে বলছেন, না রাজনীতি করিস কিন্তু তার সাথে সাথে সিনেমাটাও করিস। আচ্ছা। তো একদম ঘরোয়া আড্ডা, 8 ঘন্টার আড্ডা ছিল এবং ভালো লেগেছিল মানুষটাকে তখন। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? হ্যাঁ, 2021-এ জিতে আসার মানে না, আমার প্রচারে গেছেন, সেই প্রচারে ওনার সাথে আলাপ। সেটা কিভাবে হলো? সেটা ওই 2021-এর প্রচারে? 21-এর প্রচারে উনি গেছিলেন আমার হয়ে প্রচার করতে। সেই সময় ওনার সাথে আলাপ হয়েছে, যদিও ওনার সাথে মঞ্চে অতক্ষণ কথা বলার সুযোগ ছিল না, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 8 ঘন্টা মতো গল্প করেছিলাম এবং সেই গল্পটা এখনো মনে আছে। আপনি মন্ত্রিত্বের দায়িত্ব পেলেন এবং একটা দপ্তর, সেই দপ্তরটা সামলানো, এবং যে দপ্তরটা আপনি পেলেন সেই দপ্তরটার কাজটা করতে গিয়ে তো আপনি তো ওটার মধ্যেই বড় হয়েছে, আপনি ওভাবেই বড় হয়েছে। তো
আহ, সেই যখন প্রথম মন্ত্রিত্বের ঘরে প্রবেশ করা এবং কাজ শুরু করা, এই ফিলিংটা যদি একটু বলেন, যে মানে সেই দিনের সেই রাত্রিরের ঘটনা যেটা আপনি আগে বললেন, এবং সেই সিপিএম এর আমলের প্রবল লড়াই, এবং সেখান থেকে ফিরে এসে সেখান থেকে বৃত্তটা সম্পূর্ণ করে একটা মন্ত্রীর দায়িত্ব দেখুন, নেওয়া। আমি টিকিট পাওয়ার পর আমার মনে হয়েছে যে আমি এমএলএটা হব, কিন্তু মন্ত্রিত্ব পাবো কোনোদিন স্বপ্নে ভাবিনি। এবং আমাদের পরিবারেও আমরা কোনোদিন এই নিয়ে স্বপ্নও দেখিনি যে মন্ত্রিত্ব ব্যাপারটা আমাদের বাড়িতে চলে আসতে পারে। তো তার জন্য আমি অসংখ্য কৃতজ্ঞ, মানে আমার দলের কাছে, আমার নেত্রীর কাছে, আমার নেতার কাছে কৃতজ্ঞ আমি। কিন্তু আরেকটা বলি, যে যখন ফরেস্ট ডিপার্টমেন্টের এমওএস হলাম, তখন মনে হলো আমার নামের যে বাবা যত্ন করে যে নামটা দিয়েছিলেন তার কিছুটা হলেও সেই কাছাকাছি আসতে পেরেছি। কারণ আমার নামটা হচ্ছে বীরবাহা, জঙ্গলের ফুল। তো তখন মনে হয়েছে যে হ্যাঁ, বাবা হয়তো ভেবেচিন্তেই নামটা রেখেছিলেন যে জঙ্গলের দায়িত্বে থাকবো। এবং তারপরে যে জঙ্গলের সেই অফিসে এসে একটা দপ্তর কিভাবে চলে, সে একটু একটু করে শিখে আজকে এই জায়গায় আসা অনেক, মানে কি বলবো, আমার কাছে স্বপ্নের মতো। এবং আমি এই 5 বছর আর 2 মাস পরে কমপ্লিট হয়ে যাবে। তো 5 বছরে আমি ফরেস্টের প্রত্যেকটা জায়গায় ঢুকেছি, প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে আমার যারা সহকর্মী একদম গ্রাউন্ড লেভেলে কাজ করে, আমি তাদের সাথে কথা বলেছি। এবং তাদের কাছে কোনোদিন মন্ত্রী হয়ে যায়নি, আমি তাদের সহকর্মী হয়ে গেছি। এবং তারা তাদের সুবিধা অসুবিধার কথা আমাকে বলবেন, যতটা আমি করতে পারবো আমি সেভাবেই চেষ্টা করেছি। এবং আমি এখনো পর্যন্ত আমার দপ্তরকে বলি আমি কিন্তু মিনিস্টার নই, আমি সহকর্মী এবং আমি একজন রাজ্য সরকারের কর্মচারী। আমাকে 5 বছর দায়িত্ব দেওয়া হচ্ছে, আমি আপনাদের সাথে কাজ করতে চাই এবং ভালো মন্দ নিয়ে আমরা এগিয়ে যাব। ডিপার্টমেন্টটাকে ভালো রাখতে হবে, সবার কাছে অনুরোধ এইটাই করি। এবং কখনো কারোর জন্য যেন ডিপার্টমেন্টের নাম খারাপ না হয়, সেই দিকটা সবাইকে নজর রাখতে পারে। মানে জঙ্গলের মানে বিশেষত বন দপ্তরের যে কাজ, তার সঙ্গে অনেকগুলো অপরাধ জড়িয়ে থাকে। সেটা বন্য প্রাণ হতে পারে, বন্য প্রাণের পাচার হতে পারে, কাঠ হতে পারে। এবং পশ্চিমবঙ্গের যে পশ্চিমবঙ্গের যে বনাঞ্চল, সেই বনাঞ্চলের নানা রকম ধরন আছে। দক্ষিণবঙ্গের বনাঞ্চলের ধরন একরকম, পশ্চিমের বনাঞ্চল একরকম, আবার সেটা ডুয়ার্স উত্তরবঙ্গ গিয়ে আবার অন্যরকম হয়ে যায়। তো সম্প্রতি আপনি জানেন যে আরাবল্লী নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে বনাঞ্চল ধ্বংস করা নিয়ে। আপনি পশ্চিমবঙ্গের বনাঞ্চলকে, বনাঞ্চলের যে ধরনকে এবং বনাঞ্চল রক্ষার যে যে পদ্ধতি, মানুষের মধ্যে যে সচেতনতা, বা যারা বনবাসী বা বনের কাছাকাছি অঞ্চলে যারা যাদের বাসিন্দা তাদের মধ্যে কি ধরনের সচেতনতা, আমি হাতির প্রসঙ্গটা একটু পরে জিজ্ঞেস করব, কিন্তু এইটা কিরকম দেখছেন, মানে পশ্চিমবঙ্গের বন কেমন আছে এখন? দেখুন, অনেকটাই বেটার পশ্চিমবঙ্গের বন আগের থেকে। এখন সেই পাচার ব্যাপারটা অনেকটাই কমে গেছে, যদিও আমার দপ্তরের কর্মীর সংখ্যা অনেকটা কম, কিন্তু 24 ঘন্টা আমার ফরেস্ট ডিপার্টমেন্টের যারা কর্মীরা তারা কিন্তু বনে পড়ে থাকে। আমি একটা ঘটনা বলি, আমি একটা ভিজিটে গেছিলাম গরুমারাতে। তো সেখানে এডিএফও যিনি আছেন মহিলা ছিলেন। তো উনি আমার সাথে 10:30 অবধি গল্প টল্প করলেন, করার পর উনি আমাকে বলছেন, ম্যাডাম আমি আসি, কারণ রাত্রে আমাকে ডিউটিতে যেতে হবে। 2টো হাতি করে 4 জন মানুষ রাত্রে সারা রাত জঙ্গলের মধ্যে পাহারা দেবে। আচ্ছা, সারা রাত? সারা রাত 2টো হাতি, তার মধ্যে এডিএফ একজন, রেঞ্জ অফিসার একজন, 2 জন মাহুত, আর কেউ নেই। এবং তারা চোরা শিকারীদের সাথেও লড়াই করতে হবে, 4 জন মিলে তারা লড়াই করবে। তো এখান থেকে মানে অনেক কিছু শিখেছি এদের কাছ থেকে, যে সত্যি ফরেস্টটাকে এরা ভালোবাসে, যার জন্য এরা অক্লান্ত পরিশ্রম করে। এবং ফরেস্টটাকে নিয়ে তো সবাই দেখুন, অনেকে বলে জঙ্গলে আমাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না, পিকনিক করতে দেওয়া হচ্ছে না, অনেক রকমের ডিমান্ড। আমি ট্যুরিজমের প্রসঙ্গটায় আসবো। দক্ষিণের বনাঞ্চল, বিশেষত সুন্দরবন এবং সুন্দরবনের যে বায়োডাইভার্সিটি, সেগুলো নিয়ে ভীষণ নানা রকম ভাবে নানা সময় আলোচনা হয়। মুখ্যমন্ত্রীও একাধিকবার এই যখন সাইক্লোনের প্রসঙ্গ এসছে তখন উনি বলেছেন যে কিভাবে আমাদের রাজ্যকে রক্ষা করেছে দক্ষিণের এই ম্যানগ্রোভ অরণ্য। সুন্দরবন কেমন আছে? আপনি কেমন? সুন্দরবন ভালো আছে আগের থেকে। আমি নিজেও
এবারেও 2-3 দিন পরে আরও যাব। কিন্তু একটাই কথা বলবো যে ফরেস্ট ডিপার্টমেন্ট শুধু পৃথিবীটাকে বাঁচিয়ে দিতে পারে না, মানুষকে সচেতন হতে হবে। আমরা ধরুন ফরেস্ট ডিপার্টমেন্টে গাছের পর গাছ লাগাচ্ছি, আর আপনি গ্রাম কিংবা টাউনে গাছের পর গাছ কেটে দিচ্ছেন, তো জলবায়ু তো ঠিক থাকবে না। তাই সবাইকে আমি সবসময় বলি যে এগিয়ে আসতে হবে, মানুষকে এগিয়ে আসতে হবে। ডিপার্টমেন্ট অবশ্যই কাজ করছে, কিন্তু ডিপার্টমেন্টের ওপরে সব দায়ভার দিয়ে দিলে তো চলবে না। একদম। আমি একটা মানে অনেকগুলো প্রশ্ন আসছে, আমি বলতে চাইছি এক এক করে, যে যারা বেড়াতে যান, বিশেষত আপনি এই প্রসঙ্গে ছোট্ট একটু ছুঁয়ে গেলেন পিকনিকের প্রসঙ্গটা, কিন্তু আমি একটু জিজ্ঞাসা করি, এটা তো সত্যি মন্ত্রীকে সামনে পাওয়া যায় না, তো আজকে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে, যারা বেড়াতে যান, ধরুন যারা ডুয়ার্সে যাচ্ছেন বা যারা পশ্চিমের বনাঞ্চলে বেড়াতে যাচ্ছেন বা সুন্দরবনে যাচ্ছেন, আপনি বললেন যে মানুষের সচেতনতা তৈরি না হলে তো সত্যি বাঁচানো সম্ভব নয়। কি করা উচিত, কি করা উচিত না, এইটা নিয়ে বারবার বন দপ্তর বিভিন্ন জায়গায় সচেতনতা তৈরির জন্য চেষ্টা করে কিন্তু কোথায় সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হয়? দেখুন, মানুষ এমন একটা জীব না, আমরা সব জানি আবার সব জানিও না, এরকম একটা ব্যাপার। মানে আমরা নিজেরাই ধ্বংস করছি সব জায়গায়। জঙ্গলটাকে যদি জঙ্গলের মতো না রাখি, জঙ্গলে যারা পশু পাখিরা আছে তাদেরকে যদি তাদের জায়গায় ঠিকঠাক না রাখি, তাহলে আমরাও যে ভালো থাকবো না সেটা কিন্তু আমরা ভুলে যাই। সবসময় আমরা বলি আমাকে জঙ্গলের ভেতরে আর একটু ঢুকতে দেওয়া হোক, সুন্দরবনের কোর এরিয়ায় ঢুকতে দেওয়া হোক। তো আমি যতদিন আছি হয়তো অনেকে রাগারাগি করেন আমার উপরে, অনেকে কল করেন, পার্সোনালি রিকোয়েস্ট করেন যে আমাকে একটু কোর এরিয়ায় নিয়ে যাওয়া হোক, কিন্তু আমি সরাসরি বলি আমাকে ক্ষমা করবেন, আমি কাউকে অ্যালাউ করতে পারবো না। কারণ আমি জানি আমার কাজ জঙ্গলটাকে রক্ষা করা, এবং জঙ্গলের যারা আছেন আমার মানে আমি সবসময় আমাদের সদস্য বলি, হাতি থেকে বাঘ থেকে এদেরকে, তো সেই সদস্যকে আমাকে ভালো রাখতে হবে। মানুষ ভালো থাকুক না থাকুক আমার অতটা টেনশনের মধ্যে থাকে না। কিন্তু এই যে জঙ্গলে গিয়ে মানে খুব জোরে গান চালানো, প্লাস্টিক ফেলে দিয়ে আসা, এই কাজকর্মগুলো মানুষকে বন্ধ রাখতে হবে। এবং মানুষ নিজেকে একটু একটা কিছু জায়গায় সীমাবদ্ধ করুক। সব জায়গায় মানুষকে ঘুরে বেড়াতে যদি হয়, তাহলে আমি তো কালকে বলবো যে আমার জঙ্গলে যারা আছেন তারাও আবাদে ঘুরুক, গ্রামে ঘুরুক, রাস্তাঘাটে ঘুরুক, তাদেরকেও বাধা দেওয়া যেন না হয়। তো সেটা তো সম্ভব নয়। তাই সেই জায়গা থেকে মানুষকে আরো বেশি সচেতন হতে হবে। যে জায়গাগুলোতে আমরা বলছি যে এখানে যাওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, সেই আমাদের কথা যদি একটু মেনে চলে তবু কিছুটা ঠিকঠাক থাকে, কিন্তু মানুষকে তো বোঝানো বড় দায়। একটা হাতি প্রসঙ্গ আছে যেটা নিয়ে ক্রমাগত আলোচনা হয়, এবং বিভিন্ন সময় হাতি দল বেরিয়ে আসে এবং তাই নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়, বা বন্যপ্রাণ, যেটা আপনি বলছিলেন একটু আগে, যে বন্যপ্রাণ বন থেকে বেরিয়ে আসে। এইটা কেন হয় আমি একটা জানতে চাই। এক, সেটা কি মানুষের কোনো ভূমিকা আছে? আর দ্বিতীয়ত, বন্যপ্রাণকে যেভাবে বেরিয়ে আসার পর কিভাবে তাদেরকে ডিল করা উচিত? একটা বাঘ সুন্দরবনে হয়তো বেরিয়ে এলো, বা হাতি বেরিয়ে এলো দলমার্গ থেকে, সেই নিয়ে কি কোনো প্রশিক্ষণ আছে? সেই নিয়ে কি কোনো গাইডলাইন্স বন দপ্তরের আছে? দেখুন, আপনার প্রশ্নতেই আমি আপনাকেই প্রশ্ন করব, যে আপনি বললেন যে বাঘ বেরিয়ে আসে, হাতি বেরিয়ে আসে, কেন বেরিয়ে আসে? তো আমি বলতে চাই যে মানুষের কি এমন দায় পড়েছে যে গ্রাম আছে, শহর আছে, আমাদের এত ঘোরার জায়গা আছে, তারপরে আমরা জঙ্গলে কেন ঢুকি? তার উত্তর তো মানুষ দিতে পারবে না। তো জেনে বুঝে আমরা জঙ্গলে ঢুকি, এবং হাতিকে যে বিরক্ত করা, এবং অনেক সময় আমি দেখেছি সেলফি তোলার নাম করে জঙ্গলে ঢুকে যাওয়া। তো আপনি যদি একজনকে বিরক্ত করেন, সে তো উল্টে আপনার উপর আঘাত আনবে। তো সেই ঘটনাগুলো বিভিন্ন সময় হয়, আমরা প্রচার চালাই, মানুষজনকে সচেতন করি, বিভিন্ন জায়গায় হোটেল অ্যাসোসিয়েশনদেরকে মিটিং করা হয়, তারা যাতে কোনো রকমভাবে ট্যুরিস্টদেরকে না বলে। অনেক সময় দেখেছি ট্যুরিস্টদেরকে বলা হয় হাতি দেখতে নিয়ে যাওয়া ব্যাপারগুলো। এবং একটা নিউজ দেখছিলাম আমি একবার ইউটিউবে, তো নিউজে হচ্ছে যে হাতিকে দেখে মানুষ আতঙ্কিত করে, একটা হাতির পেছনে 1000 খানেক লোক। তো আমি নিউজ যিনি বানিয়েছিলেন আমি তাকে ফোন করে জিজ্ঞাসা করি, ভাই আপনি তো ক্যাপশনটা তো ভুল দিলেন, আমার হাতি আতঙ্কিত এত হাজার হাজার মানুষকে দেখে, সেই ক্যাপশনটা দেওয়া উচিত ছিল আপনার। কারণ এত মানুষ হাতির পেছনে তাড়া করছে, লেজ ধরে ঝুলছে, তো সে তো পাল্টা রিয়াকশন দেবেই।
তো এই জিনিসগুলো মানুষকে বন্ধ করতে হবে, তবেই দুর্ঘটনা আমরা এড়াতে পারবো, যেটা মানুষ কিন্তু এখনো কন্টিনিউ করে যায়। আমরা ডিপার্টমেন্টের লোকজন একটু কড়াকান্তি হলে তখন বিভিন্ন ধরনের ফোন টোন চলে আসে, কিন্তু আমি ডিপার্টমেন্টকে একটাই কথা বলেছি, এই ধরনের যারা অপরাধ করবে তাদেরকে কিন্তু আমরা আইনত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি হাতির মানে গ্রামাঞ্চলে ঢুকে পড়ার আটকানোর জন্য আমি এক্স্যাক্টলি টার্মটা এখন ভুলে যাচ্ছি, একটা বিশেষ ধরনের বাহিনী যারা হুলাপাটি। হ্যাঁ হুলাপাটি যারা ওই টিন টিন বাজিয়ে মশাল টশাল জ্বালিয়ে এগুলো, এইটা কি সরকারি মানে হ্যাঁ, আমরা দেখুন ডিপার্টমেন্ট থেকে কিছু আশেপাশের ছেলেদেরকে কাজে লাগাই, কিন্তু হাতি কেন বেরিয়ে আসছে? ঠিক আছে, আপনি কলকাতার আনাচে কানাচে যেখানে ফল পাওয়া যায় আপনি ঘুরে আসবেন, দেখবেন জঙ্গলের ফল বিক্রি করা হয়। তো হাতির ফল যদি মানুষ এনে বিক্রি করে, মানুষ যদি নিজে খায়, হাতি খাবে কি? তো আমাদের সিচুয়েশনটা এরকম জায়গায় এসছে, আমরা জঙ্গলের খাবারগুলোকে নিজেরা খাচ্ছি। তো হাতিও তখন তো বাধ্য গ্রামের দিকে আসবে, যে তোমরা যদি আমার ফল খেয়ে নাও তো আমি তোমাদের ফল খাবো, এতে অপরাধ কোথায় হয়ে যায়? তো কোথাও না কোথাও বদলা নেওয়ার প্রবণতা তো শুধু মানুষের হতে পারে না, সেটা তো জীবজন্তুর হতে পারে। সেখান থেকেই কিন্তু এই বাইরে চলে আসে, না হলে ফরেস্ট ডিপার্টমেন্টের ফরেস্টের অবস্থা এখন খুবই ভালো। এবং সব থেকে ভালো ব্যাপার, আমি মাঝে মাঝে ক্যাবিনেটে হেসে একটু বলি যে শিল্পমন্ত্রী যদি শিল্প না বাড়ান তাহলে তার ক্রেডিট নয়, তেমন যদি ফরেস্ট মিনিস্টার ফরেস্টের জীবজন্তু আর জঙ্গলের পরিবেশ না বাড়ান তাহলে সেটা ক্রেডিটে ধরা যাবে না। তো আমার ক্রেডিট হচ্ছে আমি হাতির সংখ্যা বাড়িয়েছি, আমি গন্ডারের সংখ্যা বাড়িয়েছি, আমি বাইসনের সংখ্যা বাড়িয়েছি, আমি বাঘের সংখ্যা বাড়িয়েছি এবং কুমিরের সংখ্যাও বাড়িয়েছি। তো আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের পপুলেশন কিন্তু বাড়ছে। হ্যাঁ, তো সেই দিক থেকে বলবো যে আমরা ভালো জায়গায় আছি, আমাদের একটু ভালো থাকতে দেওয়া হোক, এবং আমরা কারো জায়গায় যাব না যদি আমাদের জায়গায় না আসা হয়। মানে সত্যি আজকে বিভা যেটা বললেন সেটা কিন্তু উনি একদম ওনার জন্ম, ওনার বেড়ে ওঠা, ওনার নাম, এই সমস্ত কিছুর মধ্যে থেকে এমন একটা জিনিসের প্রতিনিধিত্ব করলেন যে প্রতিনিধিত্ব আমরা খুব বেশি দেখতে পাই না। আমরা শহরে, কলকাতা শহরে বসে থেকে হয়তো ট্যুরিস্ট হিসেবে, পর্যটক হিসেবে এইসব জায়গার সম্পর্কে একটা ধারণা তৈরি করি, কিন্তু সত্যি এই জঙ্গল, এই জমি এবং তার যে জীবন, তার যে জীব বৈচিত্র্য, এই সমস্ত কিছুর মধ্যে যে একটা আশ্চর্য সময় কাটে এবং এইভাবে যে সভ্যতা বেঁচে থাকে, সেইটা কিন্তু বীর বাহাদের হাতে, এবং ওনারাই এটা কিন্তু রক্ষা করছেন, আগলে রাখছেন। আমি এবার একটু রাজনীতির প্রসঙ্গে আসি। প্রথম ব্রিগেড কেমন লেগেছিল? আগের দিন কি খুব টেনশন হয়েছিল? একদমই না, ব্রিগেডের আগে আমি মনে হয় 21শে জুলাই বক্তব্য রেখেছিলাম। 21শে জুলাই, হ্যাঁ, এবং আমাকে আগের থেকে বলাও হয়নি, আমি যখন ঠিক স্টেজে উঠছি সেই সময় আমাকে বলা হলো যে তোমাকে বলতে হবে। আচ্ছা। হ্যাঁ, এত মানুষের সামনে বলা, এই জায়গাটা পাওয়াও একটা বড় ব্যাপার। আমি শুনেছি অনেকেই পান না এখানে, তো হ্যাঁ একটু তো টেনশন কাজ করেছে, এবং আমাকে বলে দেওয়া হয়েছিল এই সময়ের মধ্যে কথা বলতে হবে। তো এই ছোট্ট সময়ের মধ্যে মূল বিষয়টাকে তুলে ধরা একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। কিন্তু আপনি ঠিক করে নিয়েছিলেন যে আপনি আপনার ভাষাতেই কথা বলবেন? একদম একদম একদম। আচ্ছা, সেটা কেন? দেখুন, আমি আমার ভাষা, মানে আপনি তো এটা জানতেন যে ওখানে যে সামনে সমর্থকরা রয়েছেন তাদের একটা বেশিরভাগ অংশ ওই অংশটুকু হয়তো বুঝতে পারবেন না, বাংলাটুকু বুঝতে পারবেন, আবার ওই অংশটুকুতে আপনি যাবেন, তো তা সত্ত্বেও আপনি কেন ওই ভাষাটা চুজ করলেন? দেখুন, প্রথমত আমি সাঁওতাল একজন মেয়ে, আমার সাঁওতালি যে ভাষা সেটাকে প্রমোট করা আমার কাজ। কিন্তু আরেকটা জিনিস করেছিলাম যে প্রতিবাদের কোনো ভাষা হয় না, তো প্রতিবাদ আপনি যে কোনো ভাষাই করুন সবাই বুঝতে পারবে। তো সেই জায়গা থেকেই, এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ট্রাইবেলদের জন্য কাজ করেন, এবং আমাকে মানে আমি ক্যাবিনেটেও এখনো আমরা 3 জন ট্রাইবেল মানে সাঁওতালি ভাষায় কথা বলা মানুষ ক্যাবিনেটে আছে, আমি ক্যাবিনেটেও কিন্তু আমাদের ভাষায় কথা বলি। আচ্ছা।
এবং বাকিরা যারা আছেন আমার সিনিয়ররা, শশীদি, চন্দ্রিমাদি, এরা হাসতে থাকে, এই শুরু করে দিলি তোরা। তো আমি একটাই বলি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন, তো সেই জায়গা থেকে আমার তো আমার ভাষায় কথা বলা ফার্স্ট প্রায়োরিটি, অধিকার জন্মায় এটায়। একদম। আমি সাম্প্রতিক সময়ে একটা প্রচন্ড গোলমাল আলোড়ন চলছে এসআইআর নিয়ে। আমি জানতে চাইবো যে এই জঙ্গলমহলের যারা আদি বাসিন্দা, মূল বাসিন্দা, এখানে ছোট করে একটু বলে নেওয়া জরুরি যে আর্যরা যারা বাইরে থেকে ভারতবর্ষে এলেন, তারা ভারতবর্ষের যে বসতি গড়ে তুললেন, তারা যে ভারতবাসী হয়ে উঠলেন, তার বহু আগে থেকে যে মানুষগুলো ভারতবর্ষকে গড়ে তুলেছেন, সেই আদিবাসী মূলবাসী মানুষদের কিন্তু এই আর্যরা এসে স্থানচ্যুত করলেন। তাদের একটা বড় অংশ দেশের বিভিন্ন অবসবাসযোগ্য অঞ্চল, জঙ্গল, সেই সমস্ত অঞ্চলে চলে গেলেন। তারা সেখানে জঙ্গল সাফ করলেন, কিছু জঙ্গল কেটে, এবং জঙ্গলের পার্শ্ববর্তী অঞ্চলে, জঙ্গলের কোলে যাকে বলা যায়, বসতি গড়ে তুললেন। কিন্তু মনে রাখতে হবে যে তারাই ভারতবর্ষের আদিবাসিন্দা। ঐতিহাসিকভাবে এই কথাটা প্রমাণিত এবং সত্য, কিন্তু সরকারি নিয়মে, সরকারি ফতোয়ায় তাদেরকেও প্রমাণ দিতে হচ্ছে যে তারা ভারতবর্ষে আছে, তারা ভারতবর্ষের বাসিন্দা। তো কেমন দেখছেন এসআইআর এর চিত্র? দেখুন, সব থেকে বড় বিপদ তো এসআইআর যে ট্রাইবেল মানুষজনের, এত সচেতন তো ট্রাইবেল মানুষরা কখনোই ছিল না, এবং তারা ছিল না মানে তারা ইচ্ছা করেই হয়তো হয়নি, কারণ তারা জানতো তারা এখানের আদি বাসিন্দা, তাদেরকে আর প্রমাণ করতে হবে না। তো সেখান থেকে যখন এসআইআর এর বিভিন্ন জায়গায় ডাক পড়ছে, মানে একটা সময় তো যারা পড়াশোনা করছে তারা ট্রাইবেল সার্টিফিকেট নিচ্ছিল, যারা পড়াশোনা করেনি তারা ট্রাইবেল সার্টিফিকেট নেয়নি, এবং আপনি কাগজ, ওই জমির কাগজও ঠিকঠাক তাদের কাছে রাখেনি। তো তাদের ক্ষেত্রে খুব মানে প্রচণ্ড পরিমাণে একটা অসুবিধার একটা জায়গা তৈরি হচ্ছে। এবং বিয়ে করে যারা এসেছে, ধরুন আমাদের তো রেজিস্ট্রি ম্যারেজের কোনো ব্যাপার নেই, আমাদের তো গ্রামের 5 জন মিলে বিয়ে দেওয়ার ব্যাপার, তো তাদের তো সেই সার্টিফিকেট পর্যন্ত নেই, তো তারা প্রমাণ করবে কি করে? তো এই সব ক্ষেত্রে ট্রাইবেলদের তো অসুবিধা হচ্ছে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সরকারকে আমি ধন্যবাদ জানাবো, বিভিন্ন জায়গায় যে ট্রাইবেল সার্টিফিকেট যারা ট্রাইবেলরা আছেন, সেই ট্রাইবেল মানুষদেরকে সাহায্য করা হচ্ছে। কিন্তু ট্রাইবেলদেরকে এভাবে হেনস্থা করা, মনে হয় যারা পরিকল্পনা করেছে ঠিক করেননি। আমি একটু সরকারি প্রকল্পের বিষয়ে জানতে চাইবো, যে বিভিন্ন সরকারি প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার বর্তমানে চালাচ্ছে, এবং সেই সরকারি প্রকল্পগুলোতে বিভিন্ন স্তরের মানুষের জীবনযাত্রার নানা রকম পরিবর্তন হয়েছে। আমরা জানি যে জঙ্গলমহলের একটা বিস্তীর্ণ অঞ্চলে, আপনি নিজেও বলছিলেন যে বহু মানুষ হতদরিদ্র, এবং এতই দারিদ্র, সেই দারিদ্র সত্যি চোখে দেখা যায় না। তা যখন লক্ষ্মীর ভান্ডারের মতন প্রকল্প চালু হলো, বা এরকম আরো অনেক যে প্রকল্পগুলো চালু হলো, সেই প্রকল্পগুলো চালু হওয়ার পর প্রতিক্রিয়া কি দেখলেন, কি হলো? দেখুন, খুবই ভালো। আমরা হয়তো যারা শহরে বাস করি, আমাদের কাছে 1000 টাকা 1200 টাকাটা কোনো ব্যাপার নয়, কিন্তু গ্রামের একটা মানুষের কাছে 1000 টাকা কিন্তু অনেকটা মূল্যবান। কারণ এখনো গ্রামের মানুষজনের সেই লোক দেখানো জীবনযাত্রা এখনো তৈরি হয়নি, যার জন্য তারা কিন্তু খুব খুশি। এবং এই যে বলা হয় যে ভিক্ষে দেওয়া হচ্ছে, একদম যারা মানে যাদের কাছে 1000 টাকার মূল্য নেই তারা সেটাকে ভিক্ষেই বলবে, কিন্তু একজন গার্জেন হিসেবে যখন ওর দেখুন বাড়িতে পকেট মানি হিসেবে আমরা পেতাম, তখন কি কখনো বলেছি আমরা ভিক্ষে চাইছি কি ভিক্ষে পাচ্ছি? এরকম তো কিছু না। কিছুটা মহিলাদের দেওয়াতে, মহিলাদেরও একটা পারিবারিক অবস্থানে, মহিলাদেরও একটা স্বনির্ভরতা, একটা জায়গা তৈরি হয়। অবশ্যই। দেখুন, একজন মহিলা সকাল থেকে সন্ধ্যা সে ফ্যামিলিটাকে পরিচালনা করে, তো কখনো তার নিজের দরকারি কিংবা বাড়ির দরকারি সবসময় তাকে ছেলেদের কাছে হাত পাততে হতো। তো সেই জায়গা থেকে তো এখন সেটা তো বন্ধ হয়েছে। মেয়েরা তো নিজের কাছে 1000 টাকা হোক, সে কোনো না কোনো ছোট ছোট খরচ যেগুলো হয় সেগুলো নিজের থেকে চালিয়ে নিচ্ছে। এর থেকে বড় আর কি হতে পারে? আর এইটা বারবার বলবো যে একদম গ্রামের,
গ্রামে ঢুকে গ্রামের মহিলাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় তার প্রতিফলন কিন্তু ভালো পাওয়া যায়। শহরের মানুষজন ওই ব্যঙ্গই করতে জানে, শহরের মানুষজন তো গ্রামের মানুষজনের ওই একদিন ফটো তোলার জন্য হতে পারে তাদের সাথে বসে খাওয়া দাওয়া করে আসলো, সেইটুকু করতে পারে, কিন্তু তাদের মনের কাছে বসে তাদের কথা শোনার মতো জায়গা তো কেউ তৈরি করেনি। সেই সরকার কিন্তু ওই 1000 টাকা দিচ্ছে না, আমি নিজে জানি, কারণ দেখুন গ্রামে আমি বড় হয়ে ওঠা, এখনো যখন যাই আমি কিন্তু গ্রামে মন্ত্রী নই, এখনো আমাকে আমার ডাক নামে ডাকা হয় এবং তাদের সাথে যে গল্পটা করি এখনো বলি যে তোমাদের সেই আগেকার আলু যেভাবে রান্না করতে সেটা কিন্তু মিস করি, এখন তোমরা মশলা 1000 টাকা পাচ্ছ বলে মশলা বেশি দিয়ে দিচ্ছ। তো এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে এবং মানুষ ভালো আছে, এবং ভালো না থাকলে এই যে জয় জোহার পেনশন ট্রাইবেলদের, এবং সব থেকে বেশি ভালো তো বিনা পয়সায় যে চালটা পেয়ে যায়, তাতে খাওয়া দাওয়ার চিন্তাটা থাকে না মানুষের। তো দেখুন সব সরকারি যদি এগিয়ে আসে এভাবে, আমার মনে হয় ভালো একটা জায়গা তৈরি হবে। শুধু মানে একটা রাজনীতি করার জন্য সব সময় সাধারণত এটা বিভিন্ন জায়গাতেই আমরা দেখেছি যে যে কোনো ধরনের গোষ্ঠী বা কমিউনিটি তাদেরকে একটা ভোটের ইয়ে হিসেবে দেখা এবং ভোটের মাধ্যম হিসেবে, ভোটের সংখ্যা হিসেবে দেখা, এবং বিভিন্ন সময় রাজনৈতিক স্বার্থে সেই ভোটের সংখ্যাটাকে এদিক থেকে ওদিক করার জন্য এ করা, সেইটার বাইরে যেতে অনেকটা সময় লেগে গেছে। সেই কারণে আজকে যখন ইউনানিমাস প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে, তখন কিন্তু অনেক মানুষের কাছে এই যে জিনিসটা পৌঁছেছে, এবং সেটা গোষ্ঠী নির্বিশেষে, গোষ্ঠী কমিউনিটি নির্বিশেষে। সেই কারণেই আমার মনে হয় গ্রামীণ চিত্রটা অনেকটা বদলেছে। আচ্ছা, আবার সিনেমা কবে করবেন? এখন সময় পাই না। দেখুন একটা সময় আমাদের মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে বলছেন হ্যাঁ রে সিনেমা করবি না, কিন্তু হয়ে ওঠে না। আচ্ছা, না বাকিরা করছে, বাকিরা তো সময় বের করছে, কিন্তু আমার ক্ষেত্রে সেটা একদম উল্টো। আমি যখন সিনেমা করেছি মন দিয়ে সিনেমা করেছি, আমি এখন রাজনীতি করছি মন দিয়ে রাজনীতি করব। এবং আমি এই যে বিভিন্ন পলিটিক্যাল প্রোগ্রামে এদিক সেদিক যাই, সেই কয়েকদিন আমার এলাকার মানুষ আমাকে পায় না। তো আমি চাই না যে শুটিং করে 1 মাস 2 মাস মানুষের থেকে দূরে থাকি, আর আমার যারা আমার উপর মানে বিশ্বাস করেছেন, ভোট দিয়েছেন, সেই মানুষগুলো যদি আমাকে না পায়, মানে আমি নিজেকে হয়তো ক্ষমা করতে পারবো না। তাই আমার যেটা ভালো লাগা সেই জায়গাটাকে নিজেই বন্দি করে রেখেছি, আর হয়তো কোনোদিন সেখানে ফেরা হবে না। কোনোদিনই সেখানে ফেরা হবে না। জানি না আমি ভবিষ্যৎ কোন দিকে নিয়ে যাবে, কিন্তু আপনি তো শুধু সিনেমা করার জন্য সিনেমা করেননি, সিনেমা মাধ্যমে একটা বার্তা, একটা কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। তো আমার মনে হয় যে আমরা দর্শক হিসেবেও এবং রাজ্যের সাধারণ মানুষ হিসেবেও আমরা চাইবো এমন একটা ভাষার সিনেমা চর্চা হোক, যে ভাষাটা নতুন করে সিনেমার ল্যাঙ্গুয়েজ তৈরি হোক, সিনেমার জায়গা তৈরি হোক। সামনে নির্বাচন আসছে, আপনি বলছিলেন অফ দ্য ক্যামেরা, যেটা পরীক্ষা, সবচেয়ে বড় পরীক্ষা। তো কিভাবে কি বুঝছেন আপাতত যা পরিস্থিতি, কি বুঝছেন? দেখুন আমি একদমই সেই সব নিয়ে টেনশন করি না। আমি জানি আমার যে সময়টা পর্যন্ত আমার কাজ করার জায়গা, আমি কাজ করব, দলের জন্য, দলের স্বার্থে কাজ করব, মানুষের জন্য কাজ করব, আমার এলাকার মানুষের পাশে আমি থাকবো, এইটুকুই জানি। একদম বাড়তি কোনো চাপ নিই না, কিছু না। ভোট আসবে, ভোট যাবে, ঠিক আছে। যেমন পরীক্ষা আমরা প্রিপারেশন নিই, সেরকম নয়। 5 বছর ধরে আমি পড়াশোনা করেছি, তো 5 বছর পরে ফলটাও ঠিকঠাক পাবো আমি বিশ্বাস করি। এবং বাকিরা যেমন একটা টেনশনে থাকে, টিকিট পাবো না, আমি একদমই টেনশনে নেই। টিকিট মানে আমি শুধুমাত্র জানি আমি কাজ করব, টিকিট পেলেও কাজ করব, টিকিট না পেলেও কাজ করব। আমি টিকিট নিয়ে একদমই টেনশন করি না। মানে বাকিদের মতো ওই দৌড়ে থাকতে রাজি নই, আমি নিজের কাজটা নিয়ে ব্যস্ত থাকি। কারণ আমার কাছে অত সব চিন্তা করার মতো সময় থাকে না। আপনি আপনার এই যে মন্ত্রিত্বের সময়, রাজনীতির সময়, এসবের বাইরে গিয়েও তো একটা ব্যক্তিগত সময় একটা মানুষের জীবনে থাকে, একটা পরিবারের সময় থাকে, একটা পাড়ার সময় থাকে, যেটা আপনি বলছিলেন।
সেইটা কিভাবে কাটা মানে দেখুন আমি এখনো মিনিস্টার, হ্যাঁ সবাই বলে মিনিস্টার, আমি কিন্তু ঝাড়গ্রামে মিনিস্টার নই। আমি এখনো মানে বাজারে যাই, স্কুটিতে করে যাই, উইদাউট আপনি সিকিউরিটি, নিজেই স্কুটি নিজে স্কুটি চালাই। আমার মা নিজে এমএলএ, বাবা এমএলএ ছিলেন, মেয়ে এমএলএ মিনিস্টার হয়েছে, মা এখনো লাইন বাসে দেশে বাড়ি যান। তো আমরা বাসেই যান? হ্যাঁ। আচ্ছা। তো আমরা নিজের জীবনযাত্রাকে চেঞ্জ করিনি, যার জন্য আমার টেনশন হয় না টিকিট না পেলে কি করবো, একদমই টেনশন হয় না, কারণ আমি নর্মাল জীবন যাপন করতে ভালোবাসি, নিজের মতো করে বাঁচার চেষ্টায় থাকি সব সময়। কারণ এত মোহ বাড়িয়ে লাভ হয় না, জীবনটা খুব সহজ সরলভাবে কাটানোই ঠিকঠাক। এবং ঝাড়গ্রামে যার জন্য আমাকে মানে সবাই তুই তাকারি করেই ডাকে। আচ্ছা। আমার বন্ধুরাও আমাকে কখনোই বলে, মানে গালাগালি দিয়েই বলে তোকে ওই মন্ত্রী টন্ত্রী ভাবা যাবে না। হ্যাঁ, এবং ঝাড়গ্রামে আমাকে মানুষজন দেখেছে আমি উইদাউট সিকিউরিটি ঘুরি, আমার খুব একটা সিকিউরিটি লাগে না। যদিও ডিউটির কারণে তারা মাঝে মাঝে আমার পেছনে পেছনে চলে আসে, কিন্তু কলকাতাতেও আমি হাতিবাগান যাই, আমার অটো করে চলে যাই হাতিবাগান। আচ্ছা। ঠিক আছে, তো নর্মালি। এবং আমি যেখানে আছি সেখানেও নিজেই রান্না করি, কোনো কুক রাখিনি। আচ্ছা। এই যে বিধানসভা আমি করতে যাই, ঠিক 6টার সময় ঘুম থেকে উঠি, ডাল আলু সেদ্ধ ভাত করে খেয়ে দিয়ে চলে যাই, সন্ধেবেলায় এসে ঠিক ওই রকমই সবজি টবজি নিজেরাই রান্না করি। তো নিজেকে চেঞ্জ করিনি, যে মন্ত্রী হয়ে গেছি বলে বিশাল একটা ব্যাপার হয়ে গেছে, একদম নয়। মানুষ ছিলাম, মানুষই আছি এখনো পর্যন্ত। হ্যাঁ, আমি সত্যি এইভাবে আপনার কথা আমি ইন্টারনেটে খুঁজছিলাম, আমি এইভাবে আপনার কথা কখনো শুনিনি আগে, আজকে শুনছি, আমার আমার নিজের খুব অবাক লাগছে। আমি একটা দিনের ঘটনার কথা জানতে চাই। দিল্লির কৃষি ভবন, সেই দিন একটা ঝামেলা হয়েছিল, সম্ভবত সাধ্বী নিরঞ্জন মন্ত্রী হিসেবে ছিলেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আপনারা সেখানে ডেপুটেশন দেওয়ার জন্য ছিলেন এবং তারপরে ম্যাল হ্যান্ডেল করা হয় আপনাদের। সেদিন কি ঘটেছিল এক্স্যাক্টলি আমাকে যদি একটু বলেন। দেখুন, আমরা যখন প্রথমে ঢুকি, মানে সেই প্রতিনিধি দলে আমারও থাকার সৌভাগ্য হয়েছিল, এবং যখন ঢুকলাম, ঢুকে আমাদেরকে খুব সুন্দর করে একদম বসানো হলো, চা টিফিন দেওয়া হলো। তো আমরা সবাই খুশি ছিলাম যে আমাদেরকে, যেহেতু আমাদের সাথে দেখুন মন্ত্রী ছিল, এমপিরা ছিলেন, এবং যারা 100 দিনের কাজের বকেয়া টাকা পাননি তাদের ইয়ে ছিলেন, এবং যে আবাস যোজনার বাড়ি পাননি তারাও ছিলেন। তো এত খাতিরদারি আমরা দেখেছি সেদিন শুরুতে, যে মন্ত্রী আসছেন, খুব ভালো ভালো টিফিন দেওয়া হচ্ছে। তারপরে হঠাৎই, মানে 1.5-2 ঘন্টা পরে হঠাৎ আমরা জানতে পারি যে মন্ত্রী বেরিয়ে চলে গেছেন। এবং খারাপ লাগা তখন থেকে, যে তাহলে আমাদেরকে এত খাতিরদারি করে, এতবার চেকিং করে, টিফিন খাইয়ে এইসব বসিয়ে কি লাভ হলো, আমাদেরকে প্রথমেই বলা হতে পারতো। তো সেইখান থেকেই আমাদের ওই যেটা পরে টিভিতে দেখানো হলো সেই আন্দোলনটা শুরু। এবং আমরা তখন বলেছি যে আমরা এতক্ষণ যখন বসে আছি, উনি আমাদেরকে সময় দিয়েছেন, আমরা না দেখা করে যাব না। তখনই ওই পুলিশের সাথে যে ধস্তাধস্তি ব্যাপারটা হয়, এবং মানে সময় দেওয়ার পর কেউ এরকম করে, এটা প্রথমবার দিল্লিতে গিয়ে আমি দেখতে পেলাম। এবং দিল্লিতে এত রকমের পুলিশকে আমি সেদিন দেখেছি, এত কালার ড্রেস পরা পুলিশ আমি কোনোদিন, মানে এত বছর হয়েছে রাজনীতির, ছোটবেলা থেকে দেখে এসেছি, এত পুলিশ দেখিনি যেদিন দিল্লিতে হয়েছিল। মানে এমন মনে হয়েছিল আমরা হয়তো উগ্রবাদ, কি আতঙ্কবাদী যে ব্যাপারটা, জঙ্গি, সেই জঙ্গিরা যাচ্ছি, আমাদেরকে 10 বার ধরে চেকিং করে পাঠানো, ভয়ানক একটা অভিজ্ঞতা ছিল। আপনি অসুস্থ হয়ে পড়েছিলেন? না, আমি অসুস্থ হওয়ার মতো ছিলাম না, আমি ঠিক ছিলেন একদম। এবং ওখান থেকে আপনাদের তো প্রিজন ভ্যানে তুলে নেওয়া হয়েছিল এবং তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখানেও আমি পুলিশের ভ্যানে যখন তোলা হয়েছে, আমরা কন্টিনিউ, আমরা বুঝতে পারছিলাম না আমাদেরকে কোথায় মানে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো এই থানা কখনো ওই থানা, মানে গাড়ি ঘুরছেই, মানে আচ্ছা, মানে কোনো একটা নির্দিষ্ট জায়গায় নেই। আমরা 1.5-2 ঘন্টা ধরে আমাদেরকে পুরো দিল্লিটা ঘোরানো হয়েছিল। আচ্ছা, সেখানে মন্ত্রী এমপিরা রয়েছেন, সবাই রয়েছে। আচ্ছা আচ্ছা, তারপর শেষে কি হলো? তারপরে একটা ওই থানায় বসানো হলো, নরমালি থানায় বসে যেটা হয়, তারপরে ছেড়ে দেওয়া হলো। তো সেই দিনের ঘটনাটা নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, হেডলাইন্স হয়েছে, এবং
সেই সময়ে যে স্পিরিটটা, সেই আন্দোলনের যে স্পিরিটটা, সেই স্পিরিটটা নিয়েও বারবার বারবার কথা হয়েছে এবং কেন্দ্রীয় সরকারে। এবং Actually, সেদিন যখন আমার ভয় ছিল, আমি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা, তাকে আমি ধরে রেখেছিলাম। আমি ঠিকই করেছিলাম লাস্ট অবধি, হ্যাঁ, আমরা সেই ছাড়বো ছবিটা না। দেখেছি। কিন্তু আমার ভয় ছিল ওনার হাতে না লেগে যায়। হ্যাঁ, তো দিল্লি পুলিশের এত ক্ষমতা ছিল না একটা সাঁওতাল মেয়েকে এত সহজে তুলে নেবে তারা। ঠিক 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 ঠিক। আমি বিভা, আজকে আলোচনার শেষের দিকে চলে এসেছি। আমি আপনার কাছ থেকে আমরা যে শেষ প্রশ্নটা যেটা করি সাধারণত, সে প্রশ্নটা করতে সবসময় খুব একটা ভালো লাগে না, কিন্তু তবুও আমি একটু রাখি সেই প্রশ্নটা, যে কখনো মনে হয় যে আমার আর ভাল লাগছে না, আমার একদম কমপ্লিট রেস্ট দরকার, অবসর দরকার, আমার সবকিছু ছেড়ে দিয়ে কোথাও একটা চলে যেতে ইচ্ছা করছে, আমি একা একা নিজের মতো থাকবো? আহ, দেখুন, মানুষের যে নোংরামিটা দেখি চোখের সামনে, সেই নোংরামি থেকে কখনো কখনো মনে হয় মানুষ এত স্বার্থপর হয়ে যাচ্ছে। আগে আমরা একটা সময় কি দেখতাম, যে আমার পাশের বাড়ির কোনো কাকিমার কাছ থেকে আমাদের বাড়িতে তরকারি চলে আসতো, এখন কোথায় আসে? এখন শুধু নিজের কথা ভাবতে শিখেছি আমরা, প্রত্যেকটা মানুষ নিজের কথা ভাবতে ভাবতে চারপাশের পরিবেশটাকে আমরা নষ্ট করে ফেলছি। যেখানে ধরুন বাচ্চা থেকে বড় থেকে আরম্ভ করে সবাই এত স্বার্থপর। তো সেই জায়গা থেকে মনে হয় যে মানুষের মাঝে আর না থাকলেই ভালো লাগতো। কখনো কখনো তাই বলি যে আমি জঙ্গলের মাঝে চলে যেতে চাই, জঙ্গলে আমাদের যারা সদস্যরা আছে এখন তাদের সাথে বাকি সময়টা কাটিয়ে ফেলবো। মানুষের এই স্বার্থপর জায়গাটা আমার ঠিক মানে পছন্দ হয় না। নিজের লোকেরাও চিনতে পারে না, শুধু টাকা 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 করছে, মানুষ ছুটছে, মানুষ জানে না কোথায় ছুটছে। তো এই জায়গা থেকে কখনো কখনো মনে হয়। আপনি কিছুক্ষণ আগে প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছেন যে সাধারণ জীবনটা যাপন করে যেতে চান আজীবন। তাতে আপনি মন্ত্রী থাকুন, মন্ত্রী না থাকুন, বিধায়ক থাকুন, বিধায়ক না থাকুন, ডাজেন্ট ম্যাটার। কিন্তু যেদিন এই সমস্ত কাজ থেকে অবসর নেবেন, কোনো একটা দিন হয়তো আসবে যেদিন আপনি রিটায়ারমেন্ট যেটাকে বলে, কিন্তু এটা তো চাকরি নয়, কিন্তু তবুও একটা সময় আসে রিটায়ারমেন্টের। কখনো ভেবেছেন যে আমি যখন এই সব কাজ থেকে অবসর নেব তখন কোথায় যাব, কি করব, গ্রামে ফিরে যাব? হ্যাঁ, অবশ্যই গ্রামে ফিরে যাব। আর আমি কোভিডের সময় আমরা একটা টিম বানিয়েছিলাম মনের ঠিকানা বলে, আচ্ছা। নন পলিটিক্যাল লোকজন, তখন তো আমি তৃণমূলে আসিনি। তো সেই সময় হসপিটালে আমরা 3 মাস, মানে যারা হসপিটালে অ্যাডমিট আছে তারা তো হসপিটাল থেকে খাবার পেয়ে যেত, কিন্তু যারা বাইরে থাকতো তাদের খাবার যুক্ত না, মানে দোকানপাট তো সব বন্ধ। সেই সময় 3 মাস আমরা তাদেরকে ফ্রি অফ কস্টে খাবার দিতাম, সকালে টিফিন, দুপুরে লাঞ্চ দিতাম, রাত্রে ডিনার দিতাম। তো ওই মনের ঠিকানা দিয়ে আমরা এখন বিভিন্ন ধরনের কাজকর্ম করি, যদিও আমি সময় দিতে পারি না, কিন্তু মাঝে মাঝে কোনো জায়গায় কোনো প্রোগ্রাম হলে যাই আমরা। বিভিন্ন গ্রামকে দত্তক নেওয়ার মতো জায়গায় মানে নিয়ে গেছি, এবং পড়াশোনার যে দায়ভার সেটা আমরা নিজেরাই নিয়েছি। কিছু কিছু সংগঠনের সাথে যুক্ত হয়ে অনাথ আশ্রমগুলোতে কাজকর্ম করি। তো এইভাবেই কাজ করতে চাই, এবং বাকি লাইফটা আমি গ্রামেই থাকতে চাই, শহরের। কেউ যদি বলে পার্মানেন্টলি কলকাতা শহরে থাকতে, আপনি থাকবেন? একদমই নয়, একদমই নয়। আমি গ্রামেই ভালো, এবং ঝাড়গ্রামে, বেসিক্যালি আমি ঝাড়গ্রামেই থাকতে চাইবো। কারণ ঝাড়গ্রামের প্রত্যেকটা মানুষকে যেহেতু চিনি, সেই যতদিন তারা নিজের মতো করে থাকবে ততদিন তাদের সাথেই থাকতে চাই। আমার শেষ প্রশ্ন, 2026-এর নির্বাচনে কি ফল হতে চলেছে আপনার মনে হয়? অবশ্যই তৃণমূল কংগ্রেস অনেক অনেক মার্জিনে সব জায়গা থেকে জিতে আসবে। আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে একদম চলেছে? একদম একদম, সেটা যে যাই করুক, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই থাকছেন এবং তৃণমূল কংগ্রেসেরই সরকার আসবে। অনেক ধন্যবাদ বিভা আমাদের সঙ্গে এতটা সময় নমস্কার। থাকার জন্য। আমরা দর্শককে বলবো, আমরা আজকে একটা অন্যরকম জার্নির মধ্যে দিয়ে গেলাম। আমরা এত এরকম কথা, এরকম আলোচনা, এরকম আড্ডা আমরা এর আগে শুনিনি, যেটা আমরা বিভার কাছ থেকে শুনলাম, এবং ওনাকে আমরা নতুন করে আবিষ্কার করলাম আজকে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা আরো নতুন অতিথিদের নিয়ে ফিরে আসবো এক বচন বহু বচন পডকাস্টের নতুন এপিসোডে। আজকের মতো নমস্কার।